নমস্কার, বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের জন্য আরো একবার স্বাগত সবাইকে। বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে এই নামকরণটা কেন হলো বলুন তো? কেন? জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে বিজ্ঞানের কোনো কানেকশন কি আছে এটা কেউ কেউ ভাবতে বসতে পারেন। জ্যোতিষের ওপরে আবার বিজ্ঞানের আলো কেন, এটাও কেউ কেউ ভাবতে বসতে পারেন। নানা রকম নানাবিধ ভাবতে বসতে পারেন এবং ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে যিনি এগিয়ে চলেন তার অ্যাটলিস্ট তাকে দেখে অনেকের তো আরো ভাবনা আসতে পারে কিভাবে কানেক্ট করতে পারছেন। এই যে চিরন্তন শাশ্বত এক শাস্ত্রের কথা আমরা বলি, তার সঙ্গে সেই মানুষটা কিভাবে কানেক্ট করেছেন অনেকের কাছে বিস্ময়কর হতেও পারে। কারণ তিনি পুরোপুরি এই জগতের পেশাদার মানুষ তো নন, একদম ডিফারেন্ট একটা জগৎ থেকে তিনি আসছেন। ডিফারেন্ট কম্পিউটার সায়েন্স একটা নামকরা প্রতিষ্ঠানের, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের, সেখানে তিনি সিনিয়র একজন ফ্যাকাল্টি। সেই কাজ সম্পন্ন করার পরে সেখানেও তার কর্তব্য, আর তারপরে এই শাস্ত্রকে নিয়ে, অ্যাস্ট্রোলজিকে নিয়ে তার এগোনো, এটাও একটা ডিউটি। তার দুটো তিনি মেলাতে পেরেছেন, আর মেলাতে পেরেছেন বলে আমরা আজকে ভীষণভাবে সমৃদ্ধ হতে পারছি। কিন্তু আমাদের ভাবনার কোথাও একটা দীনতা, খামতি, অভাব যাই বলি না কেন, কোথাও দেখুন আমরা মেলাতে পারছি না যে কিভাবে এই শাস্ত্রকে নিয়ে আমাদের কত রকম জ্ঞানের অভাব আছে বলুন তো। মার্জনা চেয়ে নিচ্ছি, এই কথাটা বলতে বাধ্য হলাম। আমাদের সত্যিকারের এখনো অনেক অনেক জ্ঞানের খামতি আছে। হ্যাঁ, হয়তো শাস্ত্রের আমরা পণ্ডিত নই, কিন্তু কেন ভুল ধারণার বশবর্তী হব? না জানাটা কোনো দোষের নয়, কিন্তু ভুল জেনে তার সম্পর্কে কোনো ভুল কমেন্টস করা, ভুল ধারণা পোষণ করা, সেটা বোধ হয় ঠিক কাজ নয়। এটাই একটা খারাপ কাজের নমুনা। আর ঠিক এই জায়গা থেকেই সূত্রপাত এই অনুষ্ঠানের নামকরণের, এই অনুষ্ঠানের নামকরণের যে ভাবনা সেটার, এবং প্রফেসর ডক্টর বাসুর সব মিলেমিশে আমাদের জন্য আরো একবার জানার ক্ষেত্রটা তৈরি হবে এবং হবেই হবে। এবং প্রিভিয়াসলি বিভিন্ন এপিসোডগুলো থেকে আমরা সেটাই পেয়ে এসেছি। ইউটিউবে ফলোয়ারের সংখ্যা, সেখানে ভিউয়ার্সের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। আমরা দেখছি, জানছি, নিচ্ছি। এই যে পজিটিভ মাইন্ড, এই যে ওপেন মাইন্ড, এটাই বোধহয় ভীষণ দরকার, এবং যেটা সত্যি সেটা পৌঁছানোর তাগিদটা বোধহয় ভীষণ দরকার। সেই জন্য আজকে আমাদের ডিসিশন, মার্জনা প্রথমে আপনাদের কাছে চেয়ে নিই, আজকের অনুষ্ঠানে আমরা কোনো ফোন অ্যাটেন্ড করতে পারছি না। সেই জন্য মার্জনা চেয়ে নিই, সরাসরি আমরা বিষয়ে প্রবেশ করব এবং আরো জানার চেষ্টা করব। সেই জন্য স্বাগত আপনাদের জানিয়েছি, স্বাগত জানাতে চাইবো সেই মানুষটিকেই, প্রফেসর ডক্টর বাসু। ওয়েলকাম। নমস্কার। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমার অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। চেষ্টা করা যাক না, বিজ্ঞানের আলোয় তন্ত্রকে একটু দেখা যায় কিনা, তন্ত্র যোগ কিনা, তন্ত্র সত্যি না বুঝলো কি, তন্ত্রের মধ্যে কি কোনো সায়েন্স লুকিয়ে আছে? আইজ্যাক নিউটন যখন গ্র্যাভিটেশনাল ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করলেন, তার আগেও আপেল কিন্তু মাটির নিচের দিকেই পড়তো, উপরের দিকে উঠতো না। সেই সময় সেই বিষয়টা অনেকের কাছে বিস্ময় ছিল, ভুতুড়ে ছিল। যখন উনি ল অফ গ্র্যাভিটেশন ইনভেন্ট করলেন, তখন সেটা বিজ্ঞান সম্মত হলো। প্রকৃতি সব সময় আমাদের কাছে রহস্যময়ী, রহস্যের বার্তা জানায়। যখন আমরা আবিষ্কার করতে পারি, কোনো থিওরি দিয়ে, কোনো হাইপোথিসিস দিয়ে, কোনো ল দিয়ে, কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে সেটা ফর্মুলেট করতে পারি, তখন আমরা বলি সেটা বিজ্ঞান। দেখা যাক, চেষ্টা করা যাক, থেমে না থেকে আমরা সত্যি জিনিসটা বুঝবো। আজকে আমি বিভিন্ন প্রোগ্রামে প্রচুর ফোন আসে, ফোন নিতে নিতেই যেগুলো বক্তব্য আমি প্ল্যান করে থাকি, যে কথাগুলো বলা, সেগুলো বলে হয়ে ওঠা হয় না। তো তার জন্যে আজকে আমি চেষ্টা করব একটু ফোনটা না নিয়ে আমার কিছু বক্তব্য জ্যোতিষ এবং তন্ত্র, এটাকে ঠিকঠাক সায়েন্টিফিক্যালি আমরা যদি নিতে পারি, কি কি করণীয়, একজন জ্যোতিষ বা একজন তান্ত্রিকের কি কি গুণ থাকা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই জায়গায় কানেক্ট করে আমি একদম সরাসরি একদম গোড়ার কথাতে ফিরে আসি। ঠিক এইভাবে কানেক্ট করতে চাইবো
তন্ত্র নিয়ে আমাদের অনেক রকম ভাবনা আছে। সে তন্ত্র যারা প্র্যাকটিস করেন, তান্ত্রিক আমরা যাদেরকে বলছি, তান্ত্রিক মানুষদের অনেকে ভয়ের চোখেও দেখেন, যে এইরকম একটা ধারণা আছে যে তান্ত্রিকরা আমাদের যে কোনো প্রকারের ক্ষতি করে দিতে পারে। অ্যাকচুয়ালি এই তন্ত্রকে আমরা কতটা ভয় পাবো, এবং তাকে সেজন্যই আরো বেশি করে আরো চিনতে হবে, কাছ থেকে সেই শাস্ত্রকে জানতে হবে। সেই জায়গায় একদম শুরুর কথাই যে তন্ত্র কি এবং এটা কিভাবে কাজ করে। একদম এই বিষয়ে বলতে গেলে আমি আমার গুরুদেবের কথা দিয়ে শুরু করব। আমার ওয়েবসাইটেও আমি গুরুদেব সম্বন্ধে লিখেছিলাম, সামটাইমস আই বিকাম স্পিচলেস টকিং অ্যাবাউট মাই গুরুজি। তার মাহাত্ম্য সম্বন্ধে কিছু ভাষায় বর্ণনা করা আমার ধৃষ্টতা হবে। খুব সম্প্রতি আমার এক গুরু ভাই তার জীবনী প্রকাশ করতে চলেছেন। আশা করি সেই বইটা প্রকাশ হয়ে গেলেই সবাই জানতে পারবেন। খুব সম্প্রতি আমার গুরুদেব স্থূলদেহ ত্যাগ করেছেন। তো সেই বইটা প্রকাশ পেলে তার আদেশ ছিল তার জীবদ্দশায় তার সম্বন্ধে যেন কেউ না জানতে পারে। তিনি বলতেন যে সাধন কথা বলবে না যথাযথা, যদি যাও পূর্বে বলিবে পশ্চিমে। সাধন ক্ষেত্রে সাধনের জন্য একমাত্র মিথ্যে কথা প্রযোজ্য, বাদ বাকি কোনো ক্ষেত্রে নয়। তো যাই হোক, সেই গুরুদেবের কাছে আমার গুরু ভাই আজ থেকে বহু বছর আগে তিনি যখন একটি কথোপকথন আমি তুলে ধরছি, সেই গুরু ভাই সম্প্রতি তখন ওই পঞ্চানন ভট্টাচার্য মহাশয়, আপনার নাম শুনে থাকবো নাকি, পঞ্চানন ভট্টাচার্য হলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর ডাইরেক্ট ডিসাইপল, শিষ্য। সেই পঞ্চানন ভট্টাচার্যের এক বিখ্যাত বই আছে জগৎ ও আমি। তো আমার সেই গুরু ভাই জগৎ ও আমি পড়ার পর আমার গুরুদেবকে প্রশ্ন করলেন, সেই বইটা আমি সম্প্রতি শেষ করলাম, কিন্তু এই বইতে তো বলা হচ্ছে তন্ত্র কোনো কাজ হয় না, তন্ত্র ভুয়ো, যোগই আসল। সেই বইটাতে ক্রিয়াযোগ সম্বন্ধে অনেক কিছু লেখা ছিল, বইটা ক্রিয়াযোগের উপরেই। কারণ আপনারা জানেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর যে ধারা সেটা হলো ক্রিয়াযোগের উপরে। এই ক্রিয়াযোগ হলো আর কিছুই নয়, আমাদের যে পঞ্চবায়ু আমাদের শরীরের মধ্যে আছে, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এই পঞ্চবায়ুর আসল হলো প্রাণ। সেই প্রাণের ক্রিয়া, প্রাণকে আমাদের মূলাধার থেকে, অর্থাৎ যে 6টি চক্রের কথা একদিন বলেছিলাম, সেই চক্রের নিচে মূলাধার থেকে আজ্ঞাচক্র অবধি এই বায়ুর ক্রিয়া, এই প্রাণের ক্রিয়া নির্দিষ্ট পদ্ধতিতে, গুরু নির্দিষ্ট পদ্ধতিতে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে সেটাকে বলা হয় ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগী পঞ্চানন ভট্টাচার্য সেখানে ক্রিয়াযোগকেই তুলে ধরেছেন। সেখানে আর কোনো দিক, আর কোনো সাধনার দিককে তিনি অতটা গুরুত্ব দেয়নি। তো সেই ক্ষেত্রে আমার গুরুদেব বলছিলেন ওনাকে, দেখ বাবা, আমি জানি না, আমার গুরুদেব সব রকম অনেক রকম পথে সাধনা করেছিলেন। তিনি বলেছেন, দেখ বাবা, আমি তো জানি না কে কি বলছে। প্রকৃত সদ্গুরুরা কখনোই অন্যের কোনো সমালোচনা করে না। তিনি বলেছেন যে আমি নিজে করেছি, নিজে করি, ফল পেয়েছি, এটুকু বলবো, তন্ত্রে অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু যেটা এই মুহূর্তে সুব্রতবাবু বললেন যে এই তন্ত্রে তো অনেকে কিছু খারাপ, অনেকে ভয় পায়। হ্যাঁ, তন্ত্র শক্তির যদি অপব্যবহার করা যায়, অনেকের অনেক কিছু খারাপ করা যায়। কিন্তু খারাপ করার জন্য তন্ত্র সাধনা দরকার হয় না, তার জন্য কোনো আধ্যাত্মিক সাধনার প্রয়োজন হয় না, আধ্যাত্মিক ক্ষমতার প্রয়োজন হয় না। খারাপ করাটা খুব সহজ, কিন্তু কারণ মানুষের ভালো করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক শক্তি অপচয় করতে হয়। অপচয় বলবো না, অনেক শক্তি প্রয়োগ করতে হয় সেখানে। তো যাই হোক, সেইখানে আমি বলবো যে আগের দিন বলছিলাম যে সব রকম সাধনার কিন্তু একটাই উদ্দেশ্য, পথ মত অনেক থাকলেও গন্তব্যস্থল কিন্তু একটাই। এই তন্ত্র সাধনা যারা করেন তাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র, তন্ত্র বলুন, যোগ বলুন, যাই বলুন না কেন, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিজেকে জানা। কারণ নিজেকে জানতে পারলেই তাকে জানা যাবে, ঈশ্বরকে জানা যাবে, আল্লাহকে জানা যাবে। আমরা বোকার মতন এই সাধন ভজন না করে আমরা এই আমাদের পবিত্র জীবন, আমাদের মূল্যবান জীবন, মানব জীবনের অনেকটা সময় আমরা অপচয় করি। পরজন্ম আছে কি নেই, ঈশ্বর সাকার না নিরাকার। আমি তো এই জন্মের কথা ভাবি না, পরজন্মের কথা পরে ভাবা যাবে। আমার পরজন্মে আমি কি হব না হব সেটা তো পরের কথা, এই জন্মের কাজগুলো করি না, একটু করা যাক চেষ্টা করে।
আর তন্ত্রের কথা বলতে গেলেই আমি একদিনে বলেছিলাম একজন তন্ত্র সাধককে গুরুর কাছ থেকে তার শক্তি পেতে হয়। এই শক্তি আসে গুরুর কাছ থেকে, তার মধ্যে নিহিত বীজ থেকে। তো একজন যখন দীক্ষা হয় কারুর, তখন তিনি গুরুর কাছ থেকে সেই বীজ রূপে সেই শক্তিটা রোপিত হয়। তাই যে মন্ত্র গুরু দেন, তার মন্ত্রের অর্থ প্রথম জানতে হয়। খুব পরিষ্কারভাবে গুরুকে জিজ্ঞেস করতে হয় আমার ইষ্টদেব বা ইষ্টদেবী কে। কারণ যখন জপ বা সাধনা করা হয়, তাকে স্মরণ না করলে মন্ত্র চৈতন্য ঘটে না। সেই মন্ত্র চৈতন্য আসে মন্ত্রার্থ, অর্থাৎ মন্ত্রের অর্থ জানার পর। আর তার সঙ্গে দরকার সঠিক উচ্চারণ। আমাদের আপনারা জানেন যে বিভিন্ন মন্ত্র তন্ত্রে যেগুলো অ্যাপ্লাইড হয়ে আছে সংস্কৃত মন্ত্র, কিছুটা সংস্কৃত জানলে ভালো হয়। ঠিক সেরকম অন্য সাধনাতেও তাই, ইসলাম সাধনাতেও তাই। ইসলাম সাধনাতেও ঠিকঠাক যে আয়াত বা সূরাগুলো ইসলাম ভাইরা, আমাদের মুসলমান ভাইরা পড়ে থাকেন, সেগুলো কিন্তু আরবিতে। পুরো কোরআনে 6666খানা আয়াত আছে। আর সূরা বলতে বলা হয় কি কালেকশন অফ আয়াত, অনেকগুলো আয়াত মিলে একটা সূরা হয়। যখন করতে হয় বাংলায় পড়ে উচ্চারণটা কখনোই আরবির মতো আসে না। উচ্চারণের একটু ভ্যারিয়েশনে কি হয় জানেন? যখন ইসলাম ভাইরা প্রথম কারোর সঙ্গে দেখা হয়, কি বলেন? সালাম আলাইকুম, তাই তো? বলবেন না সালাম আলাইকুমের অর্থ জানেন তো? আপনার ধ্বংস হোক, আপনার নাশ হোক। আসল উচ্চারণ বা আসল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সালামু আলাইকুম। সালামু আলাইকুম অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হোক। একটু উচ্চারণের ভ্যারিয়েশনের জন্য মানে চেঞ্জ হয়ে যায়। তাই তন্ত্র সাধনার ক্ষেত্রে যে প্রত্যেকটা মন্ত্র আছে তার সঠিক উচ্চারণ করতে হয়, এবং সেই মন্ত্র যদি কোনো সেটা সিদ্ধ মন্ত্র হয়, কোনো মন্ত্রে সিদ্ধ হতে হয়, তাহলে গুরু নির্দেশিত পথে সার্টেন টাইম ধরে একটা সার্টেন সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক মন্ত্র জপ করতে হয়। এটাকে বলা হয় মন্ত্রের পুরস্চরণ। পূর্ণাভিষিক্ত একজন তান্ত্রিক সাধক সেই শক্তিমন্ত্র যিনি পেয়েছেন, তিনি একমাত্র এই মন্ত্রের পুরস্চরণ এবং পূর্ণাভিষেক করেন। আপনারা তো জানেন, অনেক সময় আপনারা অনেকের কাছে গেছেন, অনেক তান্ত্রিক সাধকের কাছে গেছেন, কিন্তু কাজ হয় না। কারণ কি? এই মন্ত্রগুলো তো সব জায়গাতেই অ্যাভেলেবেল। আপনি বাজার থেকে কোনো তন্ত্রের উপরে কোনো বই কিনুন না, সেখানে সব কিছু লেখা আছে, প্রচুর বই আছে বাজারে। কিন্তু আপনি করলে কি হবে? আপনি করলেও হবে, কিন্তু তার আগে এগুলো করতে হবে। গুরুর কাছ থেকে শক্তি পেতে হবে এবং সঠিক পথে সঠিকভাবে সেই মন্ত্রের পুরস্চরণ করতে হবে মন্ত্রের সিদ্ধি পাওয়ার জন্য। তারপর আপনি যখন সেই মন্ত্রকে কাজে লাগাবেন, সেই কাজ আপনার ব্যর্থ হবে না, সেই কাজ ফলতে বাধ্য। তো এই মন্ত্র উচ্চারণের কথা বলতে গিয়ে বলতে হয় যে অনেক মন্ত্র আছে যেগুলো ঠিক রেকমেন্ডেড নয়, সেই মন্ত্র দিয়ে অনেকের খারাপ করা যায়। সেই মন্ত্রের জন্যে সেরকম কোনো সিদ্ধি দরকার হয় না। হ্যাঁ, আমি পুরস্চরণের কথা বলছিলাম, পুরস্চরণ, পূর্ণাভিষেক, এই কথাগুলো বলছিলাম। একজন তন্ত্র সাধককে যখন তার গুরুদেব পারমিশন দেন, তখনই তিনি এই কাজগুলো করতে পারেন, বিভিন্ন মন্ত্রের সিদ্ধি লাভ করার উপদেশ পান, ইনস্ট্রাকশন পান। কিন্তু মনে রাখবেন, এই যে ক্রমদীক্ষায় উন্নত হতে হয় একজন সাধককে, অর্থাৎ প্রথমে নাম, তারপরে বীজ, তারপরে শাক্তাভিষেক, তারপরে পুরস্চরণ, পূর্ণাভিষেক, রাজ্যাভিষেক, সাম্রাজ্যাভিষেক, এই স্তরে স্তরে উন্নীত হতে হয়। এগুলো কিন্তু ওই আমাদের সচরাচর যে ডিগ্রি করি আমরা, মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, তারপরে মাস্টার্স, তারপরে পিএইচডি, এইভাবে নয়। এরকম কোনোভাবে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। একমাত্র ঠিক হয় গুরুই ঠিক করতে পারেন যে তার শিষ্য এই মুহূর্তে সাধনার কোন স্তরে পৌঁছেছেন। সেই সাধনার সেই শক্তি আস্তে আস্তে পেতে হয়, এর কোনো নির্দিষ্ট সময়সীমা হয় না। টোটালি ডিপেন্ড করে সেই সাধক ঘরে বা গৃহেতে কতটা পরিমাণ এই তার গুরুদেবের কথা মতো চলছেন এবং সেই সাধনা করছেন। এই সব সাধনা যেটা বলছিলাম একই জিনিস। এর সঙ্গে আমাদের যোগের রিলেশনটা কোথায়, তার সঙ্গে আমাদের এই অ্যানাটমিটা কোথায়? অর্থাৎ আমরা জানি আমাদের সমস্ত শক্তি মেরুদণ্ড বা স্পাইনের কিছু কিছু সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে আছে। সাধারণত 6টা সেন্টারের কথা আমরা জানি। সেটা হলো
মূলাধার, যার কথা আগেও বলেছিলাম, কক্সিজিল প্লেক্সাস, তারপর হচ্ছে স্বাধিষ্ঠান, দ্যাট ইজ স্যাক্রাল, তারপর হচ্ছে মণিপুর লাম্বার, তারপরে হচ্ছে অনাহাত ডরসাল, তারপরে বিশুদ্ধা সার্ভাইকাল, অ্যান্ড আলটিমেটলি মেডুলারি বা আজ্ঞা চক্র। এই শক্তিকে মূলাধার থেকে, কুণ্ডলিনী শক্তিকে মূলাধার থেকে আজ্ঞা চক্রে যখন আনা হয়, সেটা ক্রিয়াযোগ মারফতে হোক, প্রাণের ক্রিয়া দ্বারা হোক, বা অন্য কোনো তান্ত্রিক পদ্ধতিতে হোক, তখনই একজন শক্তি পেতে পারে, তার মধ্যে শক্তির আধার থেকে থাকে। তো আজকে এই অবধি তন্ত্র সম্বন্ধে আমি বলছিলাম, আমি একটুখানি অ্যাস্ট্রোলজির ব্যাপারেও বলবো। সুব্রত বলছিলেন, ডেফিনেটলি সেই জায়গায় যেতে চাইবো, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট বক্তব্য আছে। সেটা স্যার আপনাকে না বলে আই থিঙ্ক বন্ধুদের উদ্দেশ্যে বা কারো কারো উদ্দেশ্যে আমি প্রশ্নরূপে সেটা যদি রাখি, সেটা কেমন হবে, কেমন হয় একজন টাই স্যুট পরা মানুষ তন্ত্র নিয়ে, ক্রিয়াযোগ নিয়ে, সাধনা নিয়ে এতগুলো কথা তাহলে বলতে পারেন? বলা সম্ভব যদি তার ভিতরে সেই জ্ঞানটা থাকে, তিনি সেই জ্ঞানটা অর্জন করে থাকেন। অযথা সেই যেমন জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র নিয়ে আমাদের না জেনে বিভিন্ন রকমের ধ্যান ধারণা তৈরি হয়ে যায়। একজন মানুষকে বাইরে থেকে দেখে সেই ধারণাটাও সেই মতো পোষণ করাটা যে কতটা ভুল, আই থিঙ্ক আরো একবার উত্তরটা স্যার দিয়ে দিলেন সকলের কাছে। সেই উত্তর পাওয়ার ক্ষেত্রে আমরা ভীষণভাবে আনন্দ নিয়ে আমরা পরের পর্বে চলে যাব, এবং জ্যোতিষ এবং তার সাথে তন্ত্র, তন্ত্র এবং তার সাথে জ্যোতিষ, এক বিচার তারপর প্রতিকার, সেই কম্বিনেশনটায় আমি শুরুর কথাতে আবারও এসে এবং প্রশ্নের আকারেই আমি কানেক্ট করতে চাই। আমরা জানি স্যার, আপনি আপনার যে অ্যানালিসিস, যে সকল গণনা, সেটার ক্ষেত্রে কতটা ডেপথে গিয়ে সেটা দেখেন, বিচারটা করেন। অ্যাকচুয়ালি এই যে জ্যোতিষ মতে দেখার ক্ষেত্রে কি কি বিষয়ের উপরে জোর রাখতে হবে, একজন জাতক জাতিকাদের কোন কোন বিষয়ের উপরে জোর রাখলে তবে সেই পারফেকশনটা আনা যাবে প্রেডিকশনের ক্ষেত্রে, একটু শেষ প্রান্তে রাখে এই বিষয়টা যদি। হ্যাঁ, এই কথা বলতে গিয়ে প্রথমে বলবো, পারফেকশন অলওয়েজ অ্যাবসলিউট মেজারমেন্টকেই বোঝায়। মাঝামাঝি বা হতে পারে বা হবে, এই ধরনের প্রেডিকশনটাকে কখনোই পারফেক্ট প্রেডিকশন বলা হয় না। আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ একটা সাবজেক্ট আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা চ্যাপ্টার আমাদের সাবজেক্ট পড়তে হয়, দ্যাট ইজ ফাজি লজিক। এই ফাজি লজিকের ফিলোসফিটা এভিডেন্সিয়াল, ডেমস্টার শেফার এভিডেন্সিয়াল রিজনিং এর ফিলোসফির সঙ্গে ডিফারেন্ট। ফাজি লজিক একটা ডিসক্রিট ব্যাপার, হয় ইয়েস বা নো, তার মাঝামাঝি কোনো স্টেট থাকে না। তো এইখানেও তাই, অ্যাস্ট্রোলজিও তাই। অ্যাস্ট্রোলজি টোটালি ম্যাথামেটিক্যাল, তাই পারফেকশনটা সবসময় অ্যাবসলিউট হওয়া দরকার। আর অ্যাবসলিউট পারফেকশনের জন্যে আমি বারবার যেটা বলি, আমি যেটা করে থাকি, ষোড়শ বর্গ বিচার। আমি একটা স্যাম্পল চার্ট দেখাচ্ছি, আমি কিরকম ধরনের চার্ট করি সাধারণত স্যাম্পল করার সময়। দেখুন, একজন জাতক জাতিকার তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাওয়ার পরে আমি প্রথমে D1 বা লগ্ন চার্ট বা লগ্ন ছক, এটা সবাই জানেন, সবাই এটা মেনটেন করেন, এটা করে তারপরে D9 নবাংশ। কিন্তু এই দুটো চার্ট করেই থেমে থাকলে হবে না, তারপরে করতে হয় ভাব চার্ট। ভাব চার্টের ইম্পর্টেন্স আমি বহুবার বলেছি। তারপরে মুন চার্ট, চন্দ্রকে 1 নম্বরে রেখে তার গ্রহের বিন্যস্ত দেখতে হয়। অ্যাসপেক্ট, কোন গ্রহগুলো কিভাবে দৃষ্টি দিচ্ছে কোন জায়গাতে, ম্যালিফিক গ্রহগুলো বা বেনিফিক গ্রহগুলো। তারপর D10, প্রত্যেকটা ভাবের নির্দিষ্ট ছক তৈরি হয়, নির্দিষ্ট চার্ট তৈরি হয়। D10 আপনারা জানেন মেনলি কর্মের জন্য। D24 চতুর্বিংশাংশ হয় আমাদের স্টাডি দেখতে হয়, জাতিকার জীবনে পড়াশোনা কোন দিকে যাবে, কোন পথে যাবে, কোন পথে মিসগাইডেড না হয়ে ঠিকঠাক পড়াশোনা করবে, কোন ফিল্ডে পড়াশোনা করবে, সমস্ত D24 কে বিচার করলে। D30 এভিল এফেক্টস থেকে আমরা দেখতে পারি, আমাদের জীবনে মামলা মোকদ্দমা, লিগাল প্রবলেমে আমরা ফেসে যাবো কিনা, সেগুলো D30 থেকে দেখা হয়। D3 ডেক্রান, আমার পিএইচডির এটা একটা পার্ট। আমি পিএইচডি সম্বন্ধে, পিএইচডি যার যে টপিকের উপরে করেছি, এটা নিয়ে পরের দিন আমি আলোচনা করব। D3 ডেক্রান দেখতে হয়, D4 দেখতে হয়, তারপরে D7 দেখতে হয়, D12, D16 এতগুলো চার্ট দেখতে হয়। তারপরে দেখতে হয় ট্রানজিশন, অর্থাৎ গ্রহের গোচর। এই মুহূর্তে আপনি কিভাবে, আপনার গ্রহগুলো কোন অবস্থায় আছে, গোচরটা দেখতে হয়, তার গোচরের নবাংশ দেখতে হয়।
তার সঙ্গে তার ফরচুন পয়েন্ট, ওই ফরচুন পয়েন্টটা ক্যালকুলেট করি, এটাও বোধহয় কেউ করেন না, দেখবেন কেপিতে এটা অটোমেটিক চলে আসে। যাই হোক, এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ইনভলভিং অ্যাট ল্যাটিটিউড অফ অ্যাসেন্ডেন্ট, ল্যাটিটিউড অফ মুন অ্যান্ড ল্যাটিটিউড অফ সান থেকে ক্যালকুলেট করা হয়। এই ফরচুন পয়েন্ট একজনের D1-এ কোন জায়গায় প্লেসড হয়ে আছে, কোনভাবে প্লেসড হয়ে আছে, সেখান থেকে অনেক কিছু সিগনিফাই করে, অনেক কিছু বলা যায়। তারপরে দেখতে হয় ডিএপি, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার খারাপ দিক বা ভালো দিক কখন ট্রিগার করবে সেটা ডিপেন্ড করে ডিএপির উপরে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা। তাহলে এতগুলো চার্ট দেখে তারপরে কিন্তু সঠিক প্রতিকারটা করা যায়, না হলে করাই যায় না। তো আজকে আর কতক্ষণ সময় আছে আমি জানি না, 2 মিনিট সময় আছে। আমি ভেবেছিলাম আমরা চার্ট দেখতে গেলে, একজনের চার্ট দেখতে গেলে কি কি জিনিস দেখা উচিত। আমি একবার একটা প্রোগ্রামে বলেছিলাম শুধু কি কি জিনিস দেখা উচিত সেই পয়েন্টগুলো বলতেই 15 থেকে 20 মিনিট সময় লাগে। তাহলে ভাবুন, এগুলোকে ঠিকঠাক মেনটেন করে যখন অ্যাপ্লাই করব প্রেডিকশন করার সময়, তাহলে কতক্ষণ সময় লাগবে। এই জন্যেই আমার কাছে প্রত্যেককে বলা হয় আগে অ্যাপয়েন্টমেন্ট নিন, এটা আপনাদের সুবিধার্থে। কারণ চার্টটা আমি বাড়িতে তৈরি করে তারপরে চেম্বারে যাই, চেম্বারে বসে যদি 1 ঘন্টা সময় প্রথমে চার্টটা বানাতে দিই, তাহলে যে ওই প্রচুর যে যারা আছে, যারা এসছে অনেক দূর দূর থেকে, তারা তো সারাদিন বসে থাকতে হবে চেম্বারের বাইরে, তারা তো বিরক্ত হবে। তাদের ক্ষেত্রে এটা সময়ের খুব প্রত্যেকেরই দাম আছে, সেটা আমি করি না। কিন্তু তারপরে চেম্বার আসার পরে চারটাকে এক্সপ্লেন করে দিই, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনটা জানাই যে কি করে কেন আপনার কি হবে, সেটা কিন্তু চেম্বারে বলি। চারটা বানানো থাকলে সুবিধা। অর্থাৎ মোটামুটি একজন জাতকের জন্য আমাকে 1.5 ঘন্টা টাইম স্পেন্ড করতে হয়, ঘরে 1 ঘন্টা, চেম্বারে 1/2 ঘন্টা। তো এইগুলো বলতে গিয়ে বলছিলাম যে আজকে বোধহয় সময় নেই এইগুলো সমস্ত ব্যাখ্যা করার, কি কি দেখতে হয় না দেখতে হয়, অন্য কোনো এপিসোডে এটা বলে থাকবো। ডেফিনেটলি আমরা জেনে গেলাম, আমরা বুঝে গেলাম, এবং আমরা বোধহয় আমাদের কাছে পৌঁছে গেল সেই আনন্দের কথাটা যে স্যারকে আমরা কেন এতটা ভালোবাসি, কেন এতটা গুরুত্ব দিই, তার জ্ঞানকে, তার শিক্ষাকে, তার নলেজকে, এবং সেই রিপ্রেজেন্টেশনটাকে শাস্ত্রের প্রপার ওয়েতে, যেটা বিজ্ঞানের আলোয় জ্যোতিষ বলি, বা বিজ্ঞানের আলোয় তন্ত্র বলি, বা বিজ্ঞানের আলোয় প্রফেসর ডক্টর বাসু বলি, যেভাবেই বলি, আলটিমেটলি গেন তো আমরাই করলাম, আমরাই করব, এটাই বোধহয় আলটিমেট কথা। সেই বিশ্বাস আমাদের রয়েছে, এবং সেই বিশ্বাসে আরো একবার বোধহয় উল্লেখ করার দরকার নেই যে কম্পিউটার সায়েন্সের সেই তার ডিউটিটা ছেড়ে তিনি সেই জবটা করার পাশাপাশি অ্যাস্ট্রোলজিকে তিনি নিয়ে যেভাবে এগিয়ে চলেছেন, শনি এবং রবিবারের সময় পান কালীঘাট, দিশা, সাঁতরাগাছি, এই 2 জায়গায় সময় দিতে, সেখানে তিনি পৌঁছে যান। এটা বোধহয় আলাদা করে উল্লেখ করতে হবে না। আর এটাও বোধহয় উল্লেখ করার দরকার নেই যে শুক্রবারের মধ্যে যারা আসতে ইন্টারেস্টেড তাদের নামটা এনলিস্টেড করাটা দরকার। মাসে একবার কাটোয়াতে তিনি চেষ্টা করে পৌঁছে যাচ্ছেন, সেটাও বোধহয় উল্লেখ করতে হবে না, কারণ বন্ধুরা আই থিঙ্ক ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন, এবং যে হেল্পলাইন নাম্বার সেটাও নোট করে ফেলেছেন। শুধু যেতে যেতে এইটুকু বলি যে ইউটিউবে গিয়ে যখন তখন যখন খুশি অনুষ্ঠান দেখতে পারেন, বা www.profbasu.in এই ওয়েবসাইটে গিয়েও আপনি ভিজিট করে সেখানেও সমস্ত ডিটেলস পেতে পারেন আমাদের স্যার সম্পর্কে, তার মূল্যবান বিশ্লেষণ সম্পর্কে। আজকে আর এগোতে পারলাম না, এই বিশ্বাসে বলিয়ান হয়ে যে আপনারা সেই সঠিক মানুষকে চিনতে পারবেন, সেই বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে বুঝে নিতে পারবেন, মাধ্যম রূপে আছেন প্রফেসর ডক্টর বাসু, এটা বোধহয় আর উল্লেখ করার প্রয়োজন নেই। ভালো থাকুন সবাই, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।